লিপস্টিক আসলে যখন আমি প্রথম গল্প শুনেছি তখন থেকেই আমি না অনেক বেশি এক্সাইটেড ছিলাম, এবং আমার কাছে প্রথমে মনে হয়েছিল না ইটস আ ঈদ ফিল্ম, ঈদ মুভি। সো ঈদেই আসতে হবে, কারণ গল্পটা এরকম। সো ফাইনালি ঈদে আসছে এবং উই অল আর এক্সাইটেড। আমাদের টিম এখন দিন গুনছে কবে ঈদ আসবে, কবে আমরা সিনেমা হলে গিয়ে বসে দেখবো সবাই একসাথে। সো এক্সাইটেড ফিল করছি, ভালো লাগছে। আদর আজাদ একটু জি, আসসালামু আলাইকুম সবাইকে। অনেকক্ষণ ধরে আপনারা ওয়েট করছেন, আর কি বলবো যে আমরাও এইদিকে যেরকম একটা ওয়েট করছি যে ঈদের জন্য আমাদের ছবিটা যাতে খুব সুন্দরভাবে আসে ফাইনালি। আর সব কিছু মিলে আসলে এই মুহূর্তে না মানে একটা মানুষকে খুব মিস করছে এখানে, যিনি আমাদের ডিরেক্টর রোহন ভাই। কাজেই হচ্ছে ঢাকার বাইরে আছেন। আর এটা অ্যাকচুয়ালি এই উদ্যোগটা কিংবা আজকের যেই একটু কথা বলে লিপস্টিক নিয়ে 2, 3, 4টা, এটা আমাদের যারা প্রেজেন্টেড বাই সাজগোজ, আমাদের যারা টাইটেল স্পন্সর, ওনাদেরই এটা ছোট্ট একটা উদ্যোগ যে একটু আমাদের কর্পোরেট অফিসে এসে আমরা একটু জাস্ট বসে একটু হাই হ্যালো করি। ইভেন ঘোষণাটা বেসিক্যালি এখান থেকেই আসুক যে হ্যাঁ লিপস্টিক ঈদে আসছে। তো সব কিছু মিলে আসলে দেখা যাক কি হয় ফাইনালি। সবার দুজনের যে ক্যারেক্টারটা ছিল বুঝি ক্যারেক্টার, এবং আপনার একটা ভিন্ন একটা অভিজ্ঞতা হয়েছে, যেহেতু পূজার সাথে আপনার জুটি হয়েছে, কাজ করছেন, দুজনের কাজটা রসায়নটা একটু জাস্ট বলবেন কিনা, কেমন লেগেছে, এবং বাস্তব এবং বাইরের দুটো মিলে একটু বলুন। এটা আমাদের সেকেন্ড ফিল্ম। এর আগে আমরা নাগফুল নামে একটা ছবি করেছি। তো হয় না যে উনি তো আসলে ফুল একটা প্যাকেজ সবকিছু মিলে। আর একজন ভালো আর্টিস্টের সাথে কাজ করলে না, আমি যতই খারাপ করার চেষ্টা করি না কেন, চেষ্টা করলেও না খারাপটা আসবে না। তো অভিজ্ঞতা ভালো। আমাদের একটা তো গান রিলিজ হয়েছে, আরেকটা গান আসলে রসায়নটা আসলে দর্শক দেখতে পাবে, কিংবা তখন আসলে বোঝা যাবে যে এই জুটিটাকে কিংবা ছবিটা কেমন হয়েছে। তো এই তো। আদর ভাই, আপনার নায়িকা কি সবসময় সাজগোজ নিয়ে থাকে? নায়িকা যেহেতু সেহেতু সাজগোজ নিয়ে তো থাকে। মানে আপনাকে কখনো বিড়ম্বনায় পড়তে হয়? মানে এখানে আপনি কিভাবে ট্যাকেল করেন, ম্যানেজ করেন কিভাবে? না বুঝি নাই কোনটা, কিভাবে ম্যানেজ করেছেন, যেহেতু সাজগোজ নিয়ে থাকে, নায়িকার পাশে ছিলেন আপনি। হ্যাঁ, একটু বলবেন কিনা? এটা আমার ম্যানেজ করার কিছু না, এটা পুরো টিমের হচ্ছে। আসতেছে এটা পুরো টিম মিলে আসলে সবাই সবাইকে ম্যানেজ করে, ঠিক আছে? সো এটা তো একটা টিম ওয়ার্ক। মানে আমি পূজাকে জানতে চাচ্ছি যে বাস্তবে যে ক্যামেরাম্যান বা মেকআপম্যানগুলো থাকে সেগুলোর সাথে যে ট্রিটমেন্টটা থাকে, আদর আজাদ যেহেতু তোমার সাথে কাজ করেছে, তুমি কি সে একই রকম ভাবে তুমি করেছো বা ট্রিটমেন্টটা চেয়েছো? এখন সবাই মনে করতে পারে যে আমরা যারা হিরো হিরোইন আছি তারা মেকআপ আর্টিস্ট কিংবা কস্টিউম ডিজাইনার কিংবা যারা কস্টিউমের অ্যাসিস্ট্যান্ট ডিজাইনারদের অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের সাথে একটু রাফ ব্যবহার করি। বাট আমাদের ক্ষেত্রে না, বিশেষ করে আমি সবাইকে মানে একটা ফ্যামিলি বানিয়ে ফেলি। যেমন আমাদের যারা কস্টিউমের ছিলেন, যারা মেকআপের ছিলেন অ্যাসিস্ট্যান্ট, সবাইকে আসলে একদম আনন্দে মাতিয়ে তুলি। সো ওই রকমই তার সাথেও ট্রিট করেছি। সে যে হিরো, ওইটা আমি তাকে কখনোই ট্রিট করিনি। ইভেন আমি এমনও করেছি, আমার একটা খুবই টাফ একটা মেকআপ ছিল, যেটা কেনা করতে আমার অলমোস্ট 2 আওয়ার্সের মতন লাগতো, ফুল ফেস, ফুল শরীর, ফুল বডিতে। সো ওইটা এখন দেখছি কি হাতে মেকআপ আর্টিস্ট যে মনির হোসেন, সে হাতে মেকআপ করছিল। তো আমি ভাবলাম যে এখানে যেহেতু তার ক্যারেক্টার একজন মেকআপ আর্টিস্ট, কিংবা মেকআপ আর্টিস্ট বলতে সে আমার অ্যাসিস্ট্যান্ট, শুধু মেকআপ আর্টিস্ট না, অ্যাসিস্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট যারা যেগুলো করে সব সেই করে। সো আমি ভাবছিলাম যে তাকে দিয়ে করাই। সো আমি বললাম যে এই আতর, আমার মেয়ে হাতে মেকআপ করো। তো সে কি সুন্দর হাতে মেকআপ করছে। সো ওইখান থেকে আসলে তার প্র্যাকটিসটাও হয়ে গেছে, এবং আই হোপ আপনি বাসায় গিয়ে ভাবিকেও মেকআপ করতে পারবেন, এবং সাজগোজ থেকে মেকআপ নিয়ে গিয়ে। মেকআপ করতে ভাই বেশি ইন্টারেস্টেড, ভাবি না নায়িকা? ডেফিনেটলি ভাবি, ডেফিনেটলি ভাবি। দেখেন এখন একই মানুষের মধ্যে না দুইটা সত্তা। আমি যখন
সিনেমা করছি, তখন ডেফিনেটলি আমি হচ্ছে আমার কাজটা যখন আমি করছি তখন ডেফিনেটলি হচ্ছে সেটা ভিলেন হোক, নায়িকা হোক আর যাই হোক, সবাইকে আমি মেকআপ করতে রাজি আছি, কোনো সমস্যা নেই। আর যখন বাস্তবে যখন আদর আজাদ যখন বাসায় যাচ্ছে তখন তো পৌঁছার তো কোনো ওয়ে নেই। গান রিলিজ পেলো বেসামাল, দর্শকরা কতটা বেসামাল হবে যখন রিলিজ পাবে ছবিটা? অলরেডি তো হয়ে গেছে, মানে গান দেখেই তো বেসামাল হয়ে গেছে, তো এখনো তো এটা তো জাস্ট একটা ঝলক ছিল। হ্যাঁ, যে আমরা এটাকে বলছি হচ্ছে এটা আমার ডিরেক্টরের কথা, উনি থাকলে ভালো হতো। উনি বলছিল যে এটা আমাদের ব্যয়বহুল গান। ইভেন আমাদের যে স্ক্রিপ্ট রাইটার আব্দুল্লাহ জহির বাবু, উনিও বলছিল যে ঈদে আমাদের এই গানটা আসলেই সবাইকে বেসামাল করবে। তো অলরেডি তো হয়ে গেছে, সেটা ইউটিউবে গেলেও দেখা যাচ্ছে, ফেসবুকে পোস্টে, রিলসে, টিকটকে সব কিছুতে। পূজার কাছে জিজ্ঞাসা, যেহেতু ABCD বা যে বলিউডে যে ছবিগুলো হয় যেগুলো ড্যান্স নির্ভর, এই গানের মধ্যে কিন্তু দুজনকে সেভাবে সমান তালে কিন্তু মানে পারফর্ম করতে দেখা গিয়েছে। আদর আজাদের সাথে এই পারফর্ম করতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হয়েছে কিনা, দুজনের সাথে বোঝাপড়াটা বা কেমন হয়েছে টোটালটা? না, সে আগে বলছিল যে এটা আমাদের সেকেন্ড ফিল্ম। সো ফার্স্ট ফিল্মেই আমাদের কেমিস্ট্রিটা খুব মানে প্রশংসা করছিল, ডিরেক্টর বলি কিংবা যারা যারা টিমে ছিল সবাই প্রশংসা করছিল। সো ওখান থেকেই কেমিস্ট্রিটা বিল্ড আপ হয়ে, নাগপুর থেকেই বিল্ড আপ হয়ে আসলে আমাদের লিপস্টিকে অনেক বেশি হেল্প করেছে। এবং হি ইজ আ ভেরি গুড ডান্সার এবং ইজ আ ভেরি গুড অ্যাক্টর অলসো। আপনি হাসবেন না, অ্যাক্টর অলসো। সো ওই দিক থেকে আসলে কোনো ঝামেলায় পড়তে হয়নি, কারণ এটা মাথায় ছিল যে সে খুব ভালো নাচে এবং অ্যাক্টিংও খুব ভালো করে। ওই কম্পিটিশনটা, হ্যাঁ শুধু নাচে না নাচায়ও, সেটা আমি তো কোরিওগ্রাফার না। না, নাচাই শুধু আমি, আর কেউ ইউনিটে আমাদের অন্য কেউ নাচায় না। সবাই দেখি, আমি আসার আগ পর্যন্ত সবাই দেখি হ্যাঁ করছি, বাট আমি যখন এন্ট্রি নেই, এটা আপনি অ্যাগ্রি কিনা, আমি যখন এন্ট্রি নেই সবাই আসলে একদম বেসামাল। আমাদের রোমান্টিক গানের একটা স্টেপ আছে, তো উনি যেটা করলো যে সবাইকে, লাইট গ্রাফার ইব্রাহিম ভাই ছিল, মেকআপের মনির ভাই ছিল, ডিরেক্টর, আরো যারা যারা আছে, কোরিওগ্রাফার, সবাই এখন মানে এই স্টেপটা দিয়ে না, মানে সকালবেলা ভোর 5টায় আমাদের ক্যামেরার সামনে যেতে হয়েছে। তো এইরকম সময় উনি যখন সেটে এন্ট্রি নিল তখন দেখা গেল কি যে সবাই না, যেটা বলছিল যে এই কাজ করতেছে সবাই না, মানে একদম স্পিডে চলে গেল। তো সেই জায়গা থেকে আবার ওই যে ওইটা কোরিওগ্রাফি করে দেখাচ্ছে যে নিন্দুকে আমাদের একটা রোমান্টিক গান আছে, ওইটার একটা স্টেপ তো উনি দেখাচ্ছে যে লাইট এইরকম করবে, লাইট ঠিক করতে করতে গানটা শুনে একটা স্টেপে যাবে। সো মানে অলওয়েজ আমি সেটটাকে পুরো সেটটাকে আমি মাথায় রাখতাম। আমি দুজনের কাছে জিজ্ঞেস করি যে সাজগোজের ক্ষেত্রে লিপস্টিকের প্রয়োজনীয়তা, আদর বলবে মেয়েদের ক্ষেত্রে আর পূজা বলবে ছেলেদের ক্ষেত্রে, লিপস্টিকটা তারা কি আসলে পছন্দ করে কি করে না, বা তারা যখন গিফট দেওয়ার ক্ষেত্রে লিপস্টিকটা কি গিফট দেয় কিনা? আমার যে কোশ্চেনটা করেছেন এটা মেয়েদের যে লিপস্টিকটা কতটা প্রয়োজনীয়? আচ্ছা দেখেন, আপনার বউ কিংবা আপনার গার্লফ্রেন্ড যেই বলে না কেন, সুন্দর একটা শাড়ি কিনে দিলেন কিংবা সুন্দর একটা যেটাই হোক না কেন, ঈদের শপিংটা করে দিলেন, সে রেডি হলো, সবকিছু মিলে মেকআপ টেকআপ সবকিছু ঠিক আছে। তো বের হওয়ার আগে যদি লিপস্টিকটা না দেয়, যদি ভুলে যায়, তাহলে এটা কি অ্যাকচুয়ালি প্রপার ভাবে হলো কিনা, কিংবা তাকে আসলে ফিনিশিং লাইনটাই হচ্ছে লিপস্টিক, সাজগোজটা হবে না। হ্যাঁ, সাজগোজটা ইনকমপ্লিট থাকবে। তো এটা তো দরকার। পূজা কি বলো? আজকে আসার সময় আমি যখন নিজে সাজুগুজু করছিলাম, তখন আমি লিপস্টিক দিতে ভুলে গেছিলাম, মানে একদম সিরিয়াসলি লিপস্টিক দিতে ভুলে গেছিলাম। আমি দরজার সামনে এসে আমার মানে দরজা থেকে বের হওয়ার আগে আমার একটা মিরর আছে, তো আমি একটু মিররতে দেখছিলাম, দেখি কি ফ্যাকাশে লাগছে, কি জানি নাই। পরে দেখলাম যে লিপস্টিক নেই, পরে তাড়াতাড়ি দৌড় দিয়ে সুন্দর করে লিপস্টিক দিলাম, তখন মনে হচ্ছে একটা প্রপার মানে লুকটা বের হয়ে এসেছে। সো প্রপার লুকটা বের করার জন্য লিপস্টিক মাস্ট। আচ্ছা, যেহেতু ঈদে অনেকগুলো ছবি আসছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে সব ছবির পাশাপাশি লিপস্টিক কতটুকু হচ্ছে যে এগিয়ে থাকবে, অর্থাৎ এই যে ফিনিশিংটার ক্ষেত্রেও কি দর্শক লিপস্টিকটাকে পছন্দ করবে কিনা? দেখুন, আমরা আসলে যে অনেকের কাছ থেকে যখন থেকে আমরা মানে সবাই জানা শুরু করেছে যে লিপস্টিক ঈদে আসছে, সবাই একটা কথা বলছে, কেমন প্রতিযোগিতা মনে করছো, কি মনে হচ্ছে তোমার, প্রতিযোগিতায় কি জিততে পারবে? আমি আসলে এই ব্যাপারে কোনো প্রতিযোগিতাই দেখি না, কারণ দেখুন আমাদের
সিনেমা সংখ্যা কমে যাচ্ছে, সিনেমা আমরা কম করছি। যখন আসলে করা শুরু করছি তখন ঈদের মতন এত বড় উৎসবে সবাই আসলে স্বপ্ন দেখে সিনেমা আনার। তো সব সিনেমাই আসুক, সব সিনেমাই একটু একটু করে সবাই দেখুক, একবার করে দেখুক, যাদের ভালো লাগবে তারা 2বার করে দেখুক, 3বার করে দেখুক, বাট দেখুক, যাতে আমাদের মার্কেটটা বড় হয় এবং আমরা গর্বের সহিত বলতে পারি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, আমাদের ঢালিউড অনেক বড় হয়ে যাচ্ছে এবং সবাইকে ছাপিয়ে যাচ্ছে। সো আশাটা দরকার, সব সিনেমায় আসা দরকার এবং সব সিনেমার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা। যেহেতু ঈদ আসছে, উৎসবে যেহেতু লিপস্টিক আসছে এবং পূজারও আপনারও মোটামুটি ঈদটা অন্যভাবে কাটানোর একটা প্ল্যানও রয়েছে, একটু দুজনের পক্ষ থেকে একটু জানার ইচ্ছা যে এবারকার ঈদটা ছবির সাথে সাথে আর কিভাবে কাটানোর মানে পরিকল্পনা রয়েছে দুজনের? আচ্ছা, আমার কোনো পরিকল্পনাই নেই সত্যি কথা বলতে। যে পরিকল্পনা ছিল, যাকে নিয়ে পরিকল্পনা ছিল, সে আর মানে আমার সাথে নেই কিংবা আমাদের সাথে নেই। তো আমার কোনো পরিকল্পনা নেই। আমি জাস্ট আমার সিনেমা, আমার কাজ যেটা, আমার প্রফেশন যেটা, সেটা আমি চালিয়ে যেতে চাই। এর বাইরে আমি আর কোনো কিছুই করতে চাই না। যতটুকু কাজ করা দরকার ততটুকুই করছি, যতটুকু আসলে মেনটেন করা দরকার, সবার সাথে কথা বলা দরকার, ততটুকুই করছি এবং করব। এর বাইরে আমি আসলে কোনো কিছুই করবো না, না করবো শপিং, না করবো ঘোরাঘুরি, না করবো কোনো কিছু। জাস্ট আমি প্রমোশন করার জন্য যতটুকু করা দরকার ততটুকুই করবো। বেসামাল গানটা অনেকেই পছন্দ করছে, সোশ্যাল মিডিয়ায় দেখলাম কমেন্ট বক্সে খুব ভালো প্রশংসা পাচ্ছে। তো গানটা থেকে আপনাকে প্রথমবার মানে ক্যারিয়ারে এইভাবে দেখা গেছে, লুক থেকে শুরু করে ড্রেস আপ যা ছিল, সেই জায়গা থেকে যখন গানটার প্রস্তাবটা পান তখন কি আসলে কোনো সংশয় ছিল কিনা? এটা উত্তরটা দিবা, তার আগে আমি আদর আজাদের সাথে এই ঈদের প্ল্যানটা আমি একটু শুনতে যাচ্ছি। ঈদে তো প্রত্যেক বছর তো গ্রামেই ঈদ করা হয়, এবারও যাব। এই প্রমোশন প্ল্যানিং শেষ করে, সব কিছু শেষ করে দেখা যাবে যে ঈদের দিন সকালে যাবে, 1-2 দিন থেকে তো আবার এসে প্রমোশনটা করতে হবে। তো গতবারও যেরকম ডাবল ঈদ ছিল ছবি রিলিজ, এবারও তো মোটামুটি আনন্দটা অনেক বেশি। হ্যাঁ, পূজা মানে আইটেম গানে নিজেকে প্রথমবার আসলেন আর কি, কোনো সংশয় ছিল কিনা যখন প্রস্তাবটা পান? আমি আসলে কোনো কিছু নিয়ে সংশয় মনে করি না, কারণ আমি একজন আর্টিস্ট। আমাকে গল্পের সাথে, গল্পের স্বার্থে যেই কাজ করতে বলা হবে, যদি আমার মনে হয় যে ইটস পারফেক্ট ফর মি কিংবা পারফেক্ট ফর স্টোরি এবং আমি কমফোর্টেবল, তাহলে আমি মানে নিঃসন্দেহে একদম নিঃসংকোচে একদম কাজটা করি। সো যখন আমি শুনেছি যে আমার একটা আইটেম সং আছে, যাতে ভালগার না লাগে, যাতে দেখতে দৃষ্টিকটু না লাগে, সুন্দর লাগে, আরাম লাগে, সেইটা মাথায় রেখে আসলে আমরা গানটা করেছি। এবং আমাদের যে কোরিওগ্রাফার ছিল হাবিব রহমান, হি ইজ ব্রিলিয়ান্ট। এবং সে যখন আমি রিহার্সালে গিয়েছিলাম, তার এই জিনিসটা খুব ভালো লেগেছে। আমি বলেছিলাম যে ভাইয়া এটা ভালো লাগছে না, এটা কি চেঞ্জ করে দেওয়া যায়? আমি বিনয়ের সাথেই বলেছি, আমি এরকমভাবে বলি চেঞ্জ করেন, মানে চেঞ্জ করে দেওয়া যায়। তো সে বলেছে হ্যাঁ আপু, কেন দেওয়া যাবে না, সে দিয়েছে। সো সংশয় নিয়ে আসলে কোনো কাজ আমি শুরু করতে আসিনি এবং করবো। কখনো লম্বা দাড়ি, কখনো প্রেমিক বয়, কখনো মাতাল, কখনো ক্রেজি। তো এইবার আসলে আপনি নিজেকে আসলে কিভাবে প্রেজেন্ট করতে যাচ্ছেন লিপস্টিক? দেখেন, এটা তো গল্পের উপরে, ডিরেক্টরের উপরে যেভাবে বলা হয় ক্যারেক্টারাইজেশনের জায়গাটা থেকে ওইটাই করা হয়। তো এখানে দেখানো হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্ট, এখানে সুপারস্টার নায়িকা মাধুরীর অ্যাসিস্ট্যান্ট। তো সেই জায়গা থেকে এটা না মানে না দেখা পর্যন্ত আসলে কিভাবে নিজেকে প্রেজেন্ট করেছি এটা আমি না বলে বোঝাতে পারবো না। এটা দেখে যদি মনে হয় যে না হ্যাঁ, এর আগে আমাকে এতটুকু বলতে পারি যে এর আগে যে ছবিগুলো করেছি, যে ক্যারেক্টারগুলো করেছি, সেখান থেকে এটা পুরোটাই আলাদা, একদম 360 ডিগ্রি পুরোটাই আলাদা। সো নতুন একটা আদরাজার, নতুন একটা ক্যারেক্টারকে দিতে হবে। আচ্ছা, এখানে আমি একটু অ্যাড করতে চাই, তার নাম হচ্ছে আতর আলী। শুধু যে আতর আলীর মধ্যেই সীমাবদ্ধ কিংবা অ্যাসিস্ট্যান্টের মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু না, তার আরও একটা ক্যারেক্টার আছে। এটা জানতে হলে অবশ্যই ঈদে লিপস্টিক দেখতে হবে। এবং আমি শুধু মাধুরীর মধ্যে সীমাবদ্ধ না, আমার আরও একটা ক্যারেক্টার আছে, নাম বুচি। ওটা জানতে হলে, ওটা দেখতে হলে অবশ্যই সিনেমা হলে আসতে হবে। আমি একটু জানতে চাচ্ছি যে দুজনের যে সুন্দর
সাজগোজ করে সুন্দর আয়োজন করে এখানে বসেছেন, যেহেতু একটা নায়ক নায়িকা দুজনেই বাস্তবে নায়ক নায়িকা, অনেক মেনটেন করতে হয়। কিন্তু ফিল্মের যে অবস্থা, ধরেন ফিল্মের একটা করলে এবার একটা বছর কয়টা ছবি করা যায়, মানে একটা নায়কের পক্ষে বা একজন অভিনেতার পক্ষে এটা অ্যাফোর্ড করাই অনেক কঠিন হয়ে যায়। এই বিষয়টা সার্ভাইভ করার জন্য আসলে আপনারা কী পরিকল্পনা করেছেন? ব্যাকআপ প্ল্যান আছে কিনা, যে সামনে ছবি যদি না থাকে? কারণ এভাবেই কিন্তু অনেক সমস্যাগুলো দেখা দেয়। আমাদের ফিল্মে তো আমি কখনোই মনে করি না যে আমাদের ফিল্মের খুব বাজে অবস্থা যাচ্ছে। যদি যেত তাহলে গত বছর এই যে কোরবানি ঈদে আমাদের 3টা ছবি তো মোটামুটি ভালো ব্যবসা করে গেছে। তো সিনেমার আসলে বাজে অবস্থা কখনোই যায় না, এটা আমি বিশ্বাস করি না। আর আপনি যেটাই করেন না কেন, আপনার আমি যে এখন যে নিঃশ্বাসটা নিচ্ছি, এটাও তো আমি আমার মন মর্জি মতো নিতে পারছি না। তো এটা তো একটা উপরওয়ালারই একটা ইশারা, কিংবা তারই একটা সব কিছু মিলে। তো ওই জায়গা থেকে সিনেমার অবস্থা আমার মনে হয় যে মানে খারাপ কখনোই ছিল না, এখনো খারাপ না, বরং আমরা এখন আসছি সিনেমার অবস্থা, মানে আমি মনে করি যে আমি যখন থেকে আসছি তখন সিনেমার অবস্থা আরো ভালো হয়েছে। কারণ আমি কখনোই এটাকে আমি ওইভাবে বলবো না যে অবস্থা খারাপ ছিল আবার ঠিক। আমি কোনো কিছু ঠিক করতে আসিনি এখানে, কেউ কোনো কিছু ঠিক করতে পারে না। আমি তো নিজের ইচ্ছা মতো তো নিঃশ্বাসটাও নিতে পারি না। তো সেখান থেকে ব্যাকআপ প্ল্যান কিংবা অনেক কিছু প্ল্যান করি আমরা, দিন শেষে দেখা যায় যে হয় না, সব তো নিজেদের মতো করে হয় না। তো এটার আসলে মানে যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলা ভাষা থাকবে, ততদিন সিনেমাটাও থাকবে, এবং খুব বড় পরিসরে থাকবে। এবং পূজার ক্ষেত্রে আমি জানতে চাই, যেহেতু নায়িকার একটা সময় বয়স হয়ে গেলে তখন ধরেন তারা অনেক হতাশায় ভোগে, বা তাকে মেনটেন, ওই যে বললাম না একটা কথায় যে একটা কয়টা ছবি করা যায় দিন শেষে, এবং তাকে যে সুন্দর একটা শাড়ি পরা, বাইরে বের হওয়া, মেকআপ করা, টোটাল মিলে একটা অনেক টাকার একটা বিষয় থাকে। এই টোটাল বিষয় একটা সময় কি অনেক নায়িকা কিন্তু হারিয়ে গেছে, বা অনেকে কিন্তু আর্থিক মতো নায়িকা না করে চুপচাপ বসে গেছে। আপনার কি এরকম করে কোনো এরকম চিন্তা করেছেন কিনা যে সামনে কি হবে, এরকম হবে কিনা? আমাদের নায়িকারা যারা আগে ছিলেন তারা হয়তো একইভাবে এরকম করেছেন বা এরকম পারেননি। আপনার কি মনে হয় এটা আসলে কোনো? দেখুন, আমি সবসময় শুরু থেকে বলে এসেছি যে আমি খুব পজিটিভ একজন মানুষ। যেটা আপনি আমাকে নেগেটিভলি ধরিয়ে দেবেন কেন জানি, আমি না, এটার মধ্যে নেগেটিভিটি নেই, এসব পজিটিভ। সো আমি ভাবি, এবং মাত্র তো আমি শুরু করেছি, আপনাদের দোয়া কিংবা আশীর্বাদ যেটাই বলি, আমি না ওই পর্যন্ত এখনো থিঙ্ক করিনি। যদি কোনো কিছু চিন্তা ভাবনা করে থাকি, আমি আমার মনে করেন আমি এখন কাজ করছি, আমাকে যদি মনে হয়, আমার ফ্যামিলির যদি মনে হয় নাও ইটস টাইম টু গেট ম্যারিড, আমি বিয়ে করে আমি ইন্ডাস্ট্রি থেকে চলে যাব, এবং আমি দূর থেকে একটু দেখতে চাই যে না কি হচ্ছে। আচ্ছা, আপনার কাছে যে প্রশ্ন ছিল একই প্রশ্ন তোমার কাছেও, যেটা হচ্ছে যে ক্যারেক্টারাইজেশন, মানে ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার জন্য এই ফিল্মে কোনো চ্যালেঞ্জেস বা কোনো আলাদা প্রিপারেশন এরকম কিছু যদি বলতে চাও? দেখুন, প্রত্যেকটা আমাদের যে স্ক্রিপ্টটা ধরিয়ে দেওয়া হয়, সেই স্ক্রিপ্টে যে ক্যারেক্টারগুলো থাকে, মানে সেই ক্যারেক্টারগুলো কিন্তু আমরা কেউই না। সো ওইটার প্রিপারেশন তো নিতেই হয়। যেমন আমার জন্য যেটা চ্যালেঞ্জিং ছিল, আমরা যখন এর আগে আমি যে সিনেমাগুলো করেছি, কোনোটাতে আমার 2টা ক্যারেক্টার ছিল না। একটা ক্যারেক্টার ধরিয়ে দেওয়া হয়েছে, ওটাকে আয়ত্ত করে নিজের মধ্যে নিয়ে আমি ওটাকেই কন্টিনিউ করে গিয়েছি। বাট লিপস্টিকের ক্ষেত্রে একদম পুরোপুরি ভিন্ন। লিপস্টিকের ক্ষেত্রে একটা ক্যারেক্টার করার পর সাথে সাথে আরেকটা ক্যারেক্টার আমাকে শিফট হতে হয়েছে, যেটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। বুচি থেকে মাধুরী, আবার দেখা গেল মাধুরী কাজ করছি ডিরেক্টর বলছে যে আচ্ছা বুচির এই সিনটা বাকি আছে, তখন মাধুরী থেকে আবার বুচিতে শিফট করতে হচ্ছে। সো এই ব্যাপারটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আফটার অল উই অল আর হিউম্যান বিং, আমরা রোবট না যে সুইচ অন হয়ে গেল, সুইচ অফ আচ্ছা অফ। তো ওই ব্যাপারটা নিয়ে আমি পার্সোনাল অনেক বেশি পড়াশোনা করেছি। কোন ডায়লগ আসলে অনেকে বলে যে পিছন থেকে বলে দেয় ডায়লগ না, বাট আমি কেন জানি পিছন থেকে যখন আমাকে বলে দেয় আমি কনসেন্ট্রেশন হারিয়ে ফেলি। আমি ওই ডায়লগটা মুখস্থ করি যতক্ষণ পর্যন্ত আমার মাথায় না আসবে, যতক্ষণ পর্যন্ত আমি নিজে ডায়লগটা না বলতে পারবো কারো শোনা ছাড়া, তো ততক্ষণ পর্যন্ত আমি ডায়লগ দিব না, ক্যামেরার সামনে দাঁড়াবো। সো এই ব্যাপারটা আমি আমার প্রত্যেকটা ডিরেক্টরের কাছ থেকে প্রশংসা পাই। তো এইভাবে আসলে আমি প্রিপারেশনটা নিই। যেহেতু ঈদে এতগুলো ছবি রিলিজের একটা মানে কথা চলতেছে, এবং রাজকুমারের একটা বড় ছবি, তার পাশাপাশি আরো কিছু ছবি আছে, সেই ক্ষেত্রে আপনাদের এর আগে নাট্য নামে একটা ফিল্ম আছে, কিন্তু ফ্রেশ জুটি হিসেবে, বা আমরা এটা বলতে পারি প্রথমবার জুটি হয়ে আসছেন আদর এবং পূজা, এটাই তো, তাই না? তো সেই ক্ষেত্রে এরকম বড় ছবির সাথে একদম নতুন ফ্রেশ পেয়ার, আসলে চ্যালেঞ্জেস গুলা কি?
সব কি আমি বলবো, আপনি কিছু বলবেন না? আচ্ছা না, ফ্রেশ আচ্ছা বলেন বলেন না। প্রথমবার তো আচ্ছা আপনারাই বলেন, কে বলবো? বলেন, কে? বলেন। আমি? আপনি বলেন। আচ্ছা ফ্রেশ পেয়ার আসলে আমরা সবাই চাই, সব দর্শক কিংবা আমরা নিজেরাই নতুনত্বের ছোঁয়া পেতে চাই। সো নতুন কিছু দেখতে কার না ভালো লাগে, সেটা যদি জিনিসটা যদি ভালো হয়। তো আমরা লিপস্টিক মানে কথা দিচ্ছি, জানি না যদি আপনাদের ভালো না লাগে, বাট আমরা শিওর, আমাদের মন বলছে যে আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো না লাগে তাহলে আসলে সেখানে আর কিছু করার নেই, দোয়া করবেন যাতে পরবর্তীতে আরও বেটার কিছু করতে পারি, বাট এটা শিওর যে আপনাদের ভালো লাগবে। তো নতুন পেয়ার দিয়ে যদি নতুন নতুন কিছু শুরু করা যায়, নতুন নতুন কিছু কাজ দেওয়া যায় এবং দর্শকদের সেটা ভালো লাগে, সেটা কেন না? আমরা আসলে একঘেয়েমিটা পছন্দ করি না। যেমন আমি যাদের যাদের সাথে কাজ করেছি, দর্শকরা বলেছে নতুন কিছু চাই, নতুন কিছু চাই। যেমন তার সাথে কাজ করেছি, তার সাথে আমার 2টা কাজ অলরেডি হয়ে গেছে, আরও 2-3টা কাজের কথা চলছে, এখনও শিওর না। সো দর্শক যখন বলবে দেখতে দেখতে, আদর পূজাকে দেখতে দেখতে, তখন যদি বলে যে নতুন কিছু চাই, নতুন কিছু চাই, তখন আবার আদর থেকে শিফট হয়ে অন্য কোনো নতুন ছেলেকে কিংবা নতুন হিরোর সাথে কাজ করব। তো মোট কথা আসলে নতুন অনেক কিছুই ভালো লাগে দর্শকদের, দ্যাটস ওয়াই। আচ্ছা, আপনি যেটা বললেন যে চ্যালেঞ্জটা কি এখানে, তো 14টা ছবি, 14 জন ডিরেক্টর, 14 জন রাইটার। তো এটা যদি একটা গল্প হতো, যে 14 জন ডিরেক্টর এই একটা গল্প বানাচ্ছে, তখন চ্যালেঞ্জটা আসতো। এখানে তো কোনো চ্যালেঞ্জই নাই, কারণ 14 জন ডিরেক্টর 14টা গল্প নিয়ে কাজ করছে। তো ওই জায়গা থেকে যদি একটা গল্প হতো তাহলে এটা চ্যালেঞ্জ হতো। 28 জন শিল্পী, হ্যাঁ, নরমালি 28 জন। 28 জন শিল্পী, আমি ডিরেক্টরদের কথা বলছি, পরিচালকের কথা বলছি। তো যেহেতু 14টা ভিন্ন ভিন্ন গল্প, তো এখানে আসলে কোনো চ্যালেঞ্জ দেখি না। এখন দর্শক বাদবাকিটা দেখে কোনটা ছবি ভালো, কন্টেন্টের ভালো যদি লাগে দর্শকের কাছে, তাহলেই হচ্ছে সাকসেস। যেহেতু এটা কমার্শিয়াল এরিয়া, এখানে রাজকুমারের থেকে শুরু করে আরো কয়েকটা পাইপলাইনে ভালো ছবি আছে যারা মানে কমার্শিয়ালি তারা ফোকাস করতেছে। মানে এটা হলো আপনার চরিত্রের চ্যালেঞ্জগুলো, আপনাদের ক্যারিয়ার চ্যালেঞ্জ না, আমি ব্যবসায়িক দিক আমি থেকে আপনার কথা ইয়ের কথাই বলছি, যে জি, সিনেমাটা নিয়ে যে চ্যালেঞ্জ, এটার কথাই বলছি, যে এখানে ব্যবসায়িক দিক নিয়ে এখন এটা তো শিল্প, তাহলে তো আলু পটলেরও ব্যবসা করা যায়, তাহলে প্রযোজক এখানে কেন আসবে? তারপরেও সবাই একটা নাম্বারের একটা তো, যেমন বলিউডে কেজিএফ কত করলো, শাহরুখ খানের ডাঙ্কি কত। মিক্স নেই আমাদের এখানে। হ্যাঁ, একটু যদি বলেন যে নাগফুল হচ্ছে আপনাদের প্রথম সিনেমা, জি। মুক্তিপ্রাপ্ত হতে যাচ্ছে কিন্তু লিপস্টিক, সেটা নিয়ে যদি একটু বলেন যে আসলে প্রথম জুটি কিন্তু আসলে আত্মপ্রকাশ এগুলোর ভিতরে একদম নতুন জুটি, আপনারা অনেক কাজ করেছেন কিন্তু আত্মপ্রকাশ এটা নেই, সেটা নিয়ে যদি একটু ছোট করে বলেন যে বুঝি নাই না। আর নতুন জুটি হিসেবে নতুন প্রকাশ পাচ্ছে আদর পূজা জুটি, বলছেন যদি কিন্তু আরেকবার যদি ডিটেলে বলা যায়, প্রথম সিনেমা তো নাগফুল, হ্যাঁ, আমরা পাচ্ছি তো লিপস্টিক, আমরা লিপস্টিক, যদি একটু ক্লিয়ার করে নাকফুল দিয়ে তারপর লিপস্টিক পরবে আর কি। নাকফুল করে লিপস্টিক দিয়ে লাস্টে করে তাও সমস্যা নেই। এই প্রশ্নের উত্তর আমি একটু ছোট করে দিই। আমরা সবাই জানি যে সৃষ্টিকর্তা যা করে মঙ্গলের জন্যই করে, হয়তো বা লিপস্টিক আগে এসে নিশ্চয়ই কিছু ভালো কিছুর জন্য আসছে লিপস্টিক, এবং আমরাও চাচ্ছিলাম যে ভালো কিছু দিয়ে আসলে আমাদের জুটির যাত্রাটা শুরু হোক। সো সৃষ্টিকর্তার মনে হয়েছে যে লিপস্টিকটা আগে রিলিজ হোক, ঠিক আছে, লিপস্টিকটা দিয়ে দিয়েছে। আপনাদের দুজনের কাছে আমার একটা সেম প্রশ্ন আছে, সেটা হচ্ছে একটা সময় ছিল যে সময়টাতে সিনেমা হচ্ছে হিরো এবং ভিলেনের উপর অনেকটাই নির্ভর করতো, কিন্তু বর্তমান সময়ে গোটা বিশ্বের সিনেমা ইন্ডাস্ট্রি এই জায়গাটা থেকে বের হয়ে এসছে। এখন হিরো বা ভিলেনের উপর ডিপেন্ড করে না, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও নারীকেন্দ্রিক সিনেমাগুলো খুব ভালো ব্যবসা করছে। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী নারীকেন্দ্রিক সিনেমাগুলো কতটুকু গ্রহণযোগ্যতা পাবে? আগে আন্তর্জাতিক দেখো, তারপর পূজাচারীর কাছে সেম প্রশ্ন। যদি এক কথায় বলি, সেটা হচ্ছে নারী কেন্দ্রিক, পুরুষ কেন্দ্রিক আসলে না, বিষয়টা হচ্ছে কন্টেন্ট কেন্দ্রিক। আমার গল্পটা কি, গল্প কেন্দ্রিক ছবি আপনি দেখেন যেখানে হয়েছে, মানে বিশ্বের যেখানে হয়েছে না কেন ভালো হয়েছে। তো এখানে গল্পটা যদি আমার সুপারস্টার হয়, তাহলে আর অন্য কোনো কিছু লাগে না। সেখানে হিরোইনের ক্যারেক্টার বলি, ইয়ের ক্যারেক্টার বলি। হ্যাঁ, আমাদের এর আগে তো ওনারই তো একটা ছবি গেল, জিন, ওইটা তো নারী কেন্দ্রিক ছিল। তার আগে আমি যদি অগ্নির কথা বলি, তো নারী কেন্দ্রিক ছবি আমাদের এখানেও না একটা মানে খুব ভালো গেছে যতগুলো আসছে। সো
পূজাচেরির কাছে কি মনে হয়? আচ্ছা, আমার কাছে মনে হয় না, সেম অ্যান্সারই, নারী পুরুষ বলতে ওরকম কিছু না। আপনি যদি একটা বাচ্চাকে নিয়েও কাজ করেন, এই কন্টেন্টটা যদি ভালো হয়, অফকোর্স আপনি অনেক দূর এগিয়ে যাবেন। সো এখনকার পরিস্থিতিতে আসলে আমি এই হিরোকে নিয়ে এইভাবে কাজ করে যাব, ওই হিরোইনকে দিয়ে আমি এইভাবে কাজ করে যাব, তা না। কন্টেন্ট আপনার বেস্ট হলে, কন্টেন্ট ঠিকঠাক হলে, শক্তিশালী হলে ডেফিনেটলি সব কিছুই ঠিকঠাক থাকবে। আচ্ছা, বেশমান আসলে এতটাই সাড়া ফেলেছে, অনেকে দেখি আমাকে বলেছে কি আজকে দেখা হবে যে আপনার মুখে শুনতে চাই, যদি মুখে ছিল আমি গানটা আসলে ড্যান্সটাও দিতে পারেন। সরি আমি এখন কোনো গানই গাইতে পারবো না। যদি সব আমার মানে মানসিকতাটা একটু ভালো থাকতো, অবশ্যই আপনাদের গাইয়ে শোনাতাম। আমি আসলে এই সিনেমা যখন শুটিং হয় তখন আসলে আন্টি ছিল, সিনেমাটা যখন মুক্তি পাচ্ছে আন্টি নিয়ে, এটা খুবই চিরন্তন সত্য। আপনি যে সবকিছু ছাপিয়ে তারপরে যে বাইরে এসে প্রমোশনে বা কাজে যে ব্যস্ত হন, এটা শিল্পীর আসলে এটা কোন মানসিকতা বা এটা কি শিল্পীর শক্তি, এটা যদি একটু বলেন। দেখুন, আপনি আপনার যদি কেউ কাছের কোনো মানুষ মারা যায়, কিংবা সে যদি হয় মা কিংবা বাবা, সেই শোককে কখনো কাটিয়ে ওঠা সম্ভব সেটা আপনি আমাকে বলেন। আপনি যেই কাজ করছেন, আপনি তো সেই কাজ বন্ধ করলে আপনার সেই প্রিয় মানুষটা ফিরে আসবে না, আপনার তো কাজ চালিয়ে যেতে হবে। সো আমি আমার পক্ষ থেকে, আমি আমার দিক থেকে আমি মনে করছি, আমি এর আগে বলেছি যে এটা আমার প্রফেশন, আমার এটাই কাজ করতে হবে। এবং তার চেয়ে বড় কথা, আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি বিকজ অফ আমার মায়ের স্বপ্ন ছিল এটা। আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন, ছোটোবেলা থেকে আমার মা সবসময় আমার সাথে ছিল কি এখনও আছে আমার মা আমার সাথে। সে আমাকে যেখানেই সে যেত আমাকে নিয়ে যেত, যেখানেই আমি যেতাম আমি তাকে নিয়ে যেতাম। সো ওই জায়গা থেকে তার যে স্বপ্নটা ছিল, এবং আমি এখন এই ফার্স্ট টাইম বলতে চাই, আমার মার খুব ইচ্ছে ছিল যে সে হিরোইন হবে। সে হিরোইন হতে পারেনি, কিন্তু তার যে স্বপ্নটা আমার মধ্যে দিয়ে সে পূরণ করেছে, এবং তার স্বপ্ন আমি কখনোই ভাঙতে চাই না। সে আমাকে যে জায়গায় দেখতে চেয়েছিল, আমি সেই জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তার আশীর্বাদ সবসময় আমার সাথে আছে, আমার মাথার উপরে আছে সে। সো এটাই, আপনারাও দোয়া করবেন যাতে আমার মা যেখানেই থাকে ভালো থাকে। লিপস্টিক হচ্ছে, আমরা আসলে অনেকে সাসপেন্স টাইপের অনেক মুভি দেখতে পছন্দ করি, যেটাতে অনেক থ্রিল কাজ করবে, যেটাতে আমাদের মনে হবে, মনে প্রশ্ন জাগবে যে এরপরে কি হচ্ছে, এটা হচ্ছে মনে হয়, পরবর্তীতে গিয়ে মনে হয় যে এটা হচ্ছে না, যেটা চিন্তা করেছিলাম তার থেকে অনেক দূর কিছু হচ্ছে, অনেক বেশি কিছু হচ্ছে, কিংবা যেটা আমরা কল্পনাই করতে পারিনি। সেই গল্পটা হচ্ছে লিপস্টিক। এবং আর যেন কি প্রশ্ন ছিল? আচ্ছা, সেই গল্পটা লিপস্টিক। এবং হ্যাঁ, এখন এর সাথে যদি আমি একটু যোগ করি, যেটা গল্পের লিপস্টিকের তো আসলে একটা কালার না, লিপস্টিকের তো অনেক কালার। গল্পের মধ্যেও আসলে অনেক কালার আছে, অনেক শেড আছে গল্পে। সবশেষে বলতে চাই, লিপস্টিক হচ্ছে একটি রোমান্টিক সাইকো থ্রিলার মুভি। একদম। আসলে কেউ জিজ্ঞেস করতে চাচ্ছিল যে প্রতিযোগিতা না, মানে এদের নায়িকা হচ্ছে কোর্টনি কফি, স্বপ্ন বুবলি, পূজাচেরি, অন্বেষা রায়, আর যেটা নাম আমার মনেই নেই। এই সব এখানে আসলে মাঝখানে পূজা নিজেকে কতটা ছাপিয়ে, মানে আপনার প্রতিদ্বন্দ্বী বলেন। আমি কাউকে ভাইয়া, আমি অডিয়েন্সদের তাহলে ক্লিয়ার করি। কাউকে দেখেন, প্রতিদ্বন্দ্বিতা ভাবলে আসলে কখনো আমার কাছে মনে হয় না এগিয়ে যাওয়া যায়। আমি সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা, যারা সিনেমা নিয়ে আসছে, যেই নায়িকারা যেই সিনেমা নিয়ে আসছে তাদের শুভকামনা। সবার সিনেমা ভালো যাক, তার মধ্যে থেকে আমার সিনেমা একটু বেশি ভালো যাক। বুবলিয়াপুর জন্য কি শুভকামনা, সরি, বুবলিয়াপুর জন্য কি নাম ধরেই বলেন? না, বুবলি আপু খুবই ভালো করছে, খুব বেশি ভালো করছে, এবং পরপর অনেক সিনেমা করছে। খুবই শুভকামনা তার জন্য, অনেক দূর যাক, অনেক ভালো করুক, এবং তার যে কিউট ছেলে আছে বীর, তার জন্য অনেক অনেক দোয়া এবং আদর। অপু আপুর জন্য কি শুভকামনা? অপুর জন্য সবার জন্য শুভকামনা। অপু দিকে তো আমার খুবই পছন্দ, সে আমার মানে নিজের বড় বোনের মতো, সবসময় খোঁজ নেয়, সবসময় খবর রাখে। তো তার জন্য শুভকামনা। যদিও তার সিনেমা এবার আসছে না, তার সিনেমা আসলে ভালো হতো।